Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু হচ্ছে ডার্সি টেবিলের ওপর ঝুঁকে বসতে বসতে গ্যারেথ কাকা বললেন, তুমি নিশ্চিত? কোনো চাকর বাকর বা অন্য কারো তো হতে পারে কবরটা। দুই হাতে একটা কফির কাপ আঁকড়ে ধরে আছেন গ্যারেথ কাকা। সোফিকে নিয়ে গ্যারেথের কাকার মুখোমুখি বসেছিল জোসেফ। সে বলল, হতে পারে নিশ্চয়ই, কিন্তু কিছু লক্ষণ বলছে যে ওটা মিস বিশপেরই কবর। জোসেফ সোফির হাতের ওপর একটা হাত রাখল। বুড়ো আঙুল দিয়ে ওর আঙুলগুলো ঘষছিল সে। উষ্ণ কফি ওকে যতটা সম্ভব গরম করে তুলেছিল। তার চেয়ে বেশি উষ্ণতা ছড়িয়ে পড়ল জোসেফের স্পর্শ থেকে। কিছুটা চঞ্চল হয়ে উঠল সোফি। ওর প্রতি জোসেফের ভাবভঙ্গি একদমই বদলে গেছে। ওকে সোফির গোপন লাইব্রেরি আবিষ্কারের ভক্ত হয়ে গেছে, নাকি নিজের অজান্তেই এমন কিছু করেছে যেটা ভালো লেগেছে জোসেফের। ভাবনাটা মনে জাগতেই সোফি ভাবনাটা পাশে সরিয়ে রাখল। এই মুহূর্তে ওদের সামনে ভাবার মতো আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জোসেফকে কেমন যেন বিপর্যস্ত লাগছে। সোফির সন্দেহ হলো, গত কয়েকটা রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো জোসেফের। কৌতূহলী চোখে গ্যারেথ কাকা সোফি আর জোসেফের দিকে চেয়ে রয়েছে। জোসেফ বলতে লাগলো, প্রথম কথা, হাড়গোড়গুলো বহু বছরের পুরনো হওয়ার কথা, অথচ মাটির নিচে থাকার পরেও ওগুলোর অবস্থা বেশ ভালোই আছে। মিস বিশপের মৃত্যুর সময়ের সাথে ব্যাপারটা মিলে যায়। গ্যারেথ কাকা বলে উঠলেন, কিন্তু এটা থেকে তো নিশ্চিত হওয়া যায় না কিছু। সোফি বলল, ধৈর্য ধরুন, আরো যুক্তি আছে। কবরটা একেবারে অগভীর। ওপরের মাটি ক্ষয়ে গিয়ে আর দু একদিনের বৃষ্টিতেই বেরিয়ে পড়েছে হাড়গুলো। আর তাতেই বোঝা যায় যে কেউ রীতিনীতি না মেনে কোনো রকমে অল্প মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল মৃতদেহটা। একজন ব্যক্তি একা একাই এই কবর দেওয়ার কাজটা সেরেছিল। সোফির মুখ থেকে এসব শুনে অর্থপূর্ণ ভঙ্গিতে ভ্রু কোঁচকালো জোসেফ। সোফি ওদিকে বলতে লাগলো, শেষের দিনের একমাত্র সঙ্গী মিস্টার ট্রেন্ট একা একা সমাহিত করেছিলেন মিস বিশপকে। বোঝাই যায় তার একার পক্ষে একটা গভীর কবর খোঁড়া সম্ভব হয়ে ওঠেনি। গ্যারেথ কাকা কাঁধ ঝাঁকালেন, বললেন, অথবা কোনো চাকর বাকরের কবর ওটা, কেউ গুরুত্ব দিয়ে নিয়ম মেনে গভীর করে কবর খোঁড়েনি। সোফি বলল, চাকর বাকরের হলে ওদের ডেড বডি শহরে নিয়ে গিয়ে কোনো সরকারি সমাধি ক্ষেত্রে রাখা হতো। তাছাড়া কেউ কেন ওরকম করে দাঁড়িয়ে থাকবে ওখানে, যদি তার সাথে কোনো সম্পর্ক না থেকেই থাকে, বিশেষ করে যতক্ষণ না ওটা কারো না চোখে পড়ে। হয়তো ওখানে কোনো সমাধি ফলক নেই, কিন্তু কবরের ওপরে একটা পাথর দেখতে পেয়েছি আমি। গ্যারেথ কাকা অবাক হয়ে বলে উঠলেন, আমি কিন্তু ভাবতেও পারিনি তুমি এসব নিয়ে এত কিছু ভাবছো। তার কথায় লজ্জা পেল সোফি। বলল, এরকমটা যদি হয় তাহলে ওর আত্মার মুক্তি না হওয়ার কারণটা এ থেকেই জানা যায়। গ্যারেথ কাকা বললেন, সমাধি নষ্ট হয়ে যাচ্ছে, হাড়গোড় বেরিয়ে এসেছে, এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। ওর মতো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের এরকম হলে
এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এবার চোখ কপালে উঠে গেল জোসেফের। এই কারণে ওরা এই জিনিসটা নিয়ে এত আলোচনা করছে। সে বলল, তুমি কি মনে করছো? সোফি বলল, আমরা যদি রীতিনীতি মেনে ঠিকঠাক মতো ওনাকে আবার কবর দিই, তাহলে নিশ্চয়ই ওনার আত্মার শান্তি হবে। সোফির কথায় গ্যারেথ কাকা ঠক করে কাপটা টেবিলের ওপর রেখে দিলেন। বললেন, আমি তাহলে এক্ষুনি শাবল নিয়ে আসছি। বলতে বলতে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। রান্নাঘর থেকে বেরিয়ে ওর পিছন পিছন চলল সোফি আর জোসেফ। ট্রাভেল কেসগুলো ওখানে জড়ো করে রাখা। ওরা পৌঁছে দেখলো একটা বিশাল ট্রাঙ্ক খুলে হাতড়াচ্ছেন গ্যারেথ কাকা। ধাতুর তৈরি যন্ত্রপাতি দেখতে পেল সে ওটার ভেতরে। সোফি জিজ্ঞাসা না করে থাকতে পারল না, এত কিছু কি করে নিয়ে এসেছিলেন সাথে কাকা? ওর প্রশ্নে নাক কুঁচকালেন গ্যারেথ কাকা। বললেন, একটা ঘোড়ার গাড়িতে করে। আমি তো জানতাম না কত সময় লাগবে এখানে পৌঁছতে আর কত সময় থাকতে হবে, তাই যতদূর যা পারি নিয়ে চলে এসেছি। এবার তিনি আর একটা সুটকেসের ভেতর থেকে দুজোড়া চামড়ার গ্লাভস বের করে আনলেন। একজোড়া জোসেফের দিকে এগিয়ে দিলেন। বললেন, মাটি খুঁড়লে হয়তো নষ্ট হয়ে যাবে এগুলো, তবু পরে নেওয়া ভালো হবে। সোফি দেখলো জিনিসগুলো, তারপর বলল, আর এক জোড়া হবে আপনার কাছে? জোসেফ ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়ির ভেতরেই থাকবে। সোফি ওকে বোঝাতে গিয়ে বলল, সবাই একসাথে থাকলেই ভালো হবে, পারলে হেল্প করব তোমাদের, অতটাও অকম্মা নই আমি। গ্যারেথ কাকা এবার ভাইপোর দিকে ঘুরে বললেন, তুমি একটা অগ্নিকন্যাকে খুঁজে পেয়েছো জোসেফ। বিয়ে করার জন্য বেশ উপযুক্ত পাত্রী তুমি খুঁজে পেয়েছো, তাই না? জোসেফ দীর্ঘশ্বাস ছাড়ল। ওর চোখে স্নেহের বন্যা যদিও, তবু বলল, তাই তো মনে হচ্ছে। আর এক জোড়া গ্লাভস ট্রাঙ্ক থেকে বের করে সোফির দিকে ছুঁড়ে মারলেন গ্যারেথ কাকা। সোফির হাতের মাপের চেয়ে একটু বড় জিনিসগুলো পড়ে নিয়ে কিনারাটা একটু ভাঁজ করে রাখলো সোফি। তারপর হাতটা মুঠো পাকিয়ে ওদের সাথে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। সোফির একটুও শীত লাগছিল না। বৃষ্টিতে ভেজা মাটি শুকিয়ে এসেছে প্রায়। হাড়গোড়গুলোর কাছাকাছি পৌঁছে গেল ওরা। কর্তব্য সচেতনতা জেগে উঠেছে সোফির মনে। নর্থউডের হ্রদের জলে একদিন একটা লাশ দেখতে পেয়েছিল সে। প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছিল সেদিন। ওর হুঁশ ছিল না কি দেখছে সেই বিষয়, কিন্তু এখন এই মৃতদেহ দেখে ওর ভেতরে কোনো অস্থিরতার জন্ম হয়নি। কঙ্কালটার চোয়াল দুটো ফাঁকা হয়ে আছে, কয়েকটা দাঁত সেই মুখে, আর একটু নিচের দিকে পেলভিস নামক হাড়টা দেখা যাচ্ছে। কতগুলো কাপড়ের টুকরো লেগে আছে সেটার সঙ্গে। এমন ভাবে নষ্ট হয়ে গেছে কাপড়টা যে সোফি চিনতে পারল না যে সেটা কোনো পোশাকের অংশ কিনা। আর একটা লম্বা হাড় উঁকি মারছে মাটির নিচ থেকে। ঠোক গিলতে গিয়ে সোফি আবিষ্কার করলো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। একসময় সুখ দুঃখের অনুভূতি সম্পন্ন একটা শরীর ছিল হয়তো এই কঙ্কালটা। কিছুটা হিংস্র হয়তো মিস বিশপের প্রেতাত্মাটা, কিন্তু তার মানে এই না যে কোনো ভালো বৈশিষ্ট্য ছিল না তার কোনোদিন। নিজের সমস্ত জীবন উৎসর্গ করে দিয়েছিলেন তিনি নর্থউডের ওই ভয়ঙ্কর পিশাচ গ্রিমলকের ওপর গবেষণায়। ভাইকে নিয়মিত চিঠি লিখতেন তিনি। জোসেফ একথা জানিয়েছে সোফি। পুরো এলাকা জনমানব শূন্য হয়ে যাওয়ার পরেও নিজের বাড়ি ত্যাগ করেননি তিনি। একজনকে ভালোবেসেছিলেন। নিজের স্বামীর দিকে তাকালো সোফি। জ্যাকেট খুলে গ্যারেথ কাকার হাতে মিস বিশপের জন্য কবর খুঁজছে জোসেফ।
সোফি ভাবতে লাগলো, কেমন লাগতো আবার যদি হাড়গুলো জোসেফের হতো। অনেক যত্ন করে সম্মান করে ওগুলো নড়াচড়া করতাম আমি। মিস বিশপেরও এইটুকু সম্মান যত্ন প্রাপ্য। ওর প্রেতাত্মা যতই হিংস্র হয়ে থাক, আত্মার শান্তির অবশ্যই অধিকার আছে তার। শেকড় ওপড়ানো যন্ত্রটা হাতে তুলে নিল সোফি। মাটিতে বসে ধীরে ধীরে একটা একটা করে তুলে নিতে শুরু করলো আলগা হয়ে যাওয়া হাড়গুলো। মাটি খোঁড়া বন্ধ করে ওর দিকে একবার তাকালো জোসেফ। ওর চোখে রাগ দেখতে পেল সোফি, তবে কোনো কথা বলল না সে। নিজের কাজ শুরু করলো আবার। হাড়গুলো একটা একটা করে তুলতে অনেকটা সময় লেগে গেল সোফির। ভেঙে যাওয়ার ভয় অত্যন্ত সাবধানে কাজ করতে হচ্ছিল ওকে। সাবধানে মাটি খুঁড়ে খুঁড়ে হাড়গুলো তুলে সাজিয়ে রাখলো সে। কাজ শেষ হয়ে এলো। সোফি বড় বড় হাড় কখানা তুলে ফেলেছে। এবার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোগুলো তুলতে শুরু করে দিল সে। জোসেফ এসে হাঁটু গেড়ে বসলো ওর পাশে। কি অবস্থা? জিজ্ঞেস করলো জোসেফ। সোফি বলল, এই তো ভালো, ধন্যবাদ তোমাকে। সোফি অনুভব করলো যে সত্যি ভালো লাগছে তার। প্রথমে দেখে খুব খারাপ লাগছিল ওর, এখন আর সেরকম একটা খারাপ লাগছে না। তাই সে বলল, মনে হচ্ছে বেশিরভাগই তুলে ফেলেছি। মিস বিশপের কবরটা খোঁড়া হয়ে গেছে, প্রায় 6 ফুট গভীর হয়েছে কবরটা। এখন আর ভূমিকম্প বা ওরকম কোনো কিছুতেই ক্ষতি হওয়ার কথা নয়। মাথা নেড়ে উঠে দাঁড়ালো সোফি। মাটি লেগে রয়েছে ওর গ্লাভসে, চুলগুলো খুলে এসেছে খোঁপা থেকে। অবশ্য জোসেফ আরো বেশি নোংরা হয়ে আছে। এই নোংরা কাপড় চোপড় পরিষ্কার করা বেশ দুরূহ একটা কাজ হয়ে দাঁড়াবে ওদের জন্য। নতুন কবরটার নিচের দিকে জল জমেছে। কিভাবে সমাহিত করা হবে হাড়গুলো সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সেরে নিল ওরা। ওগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়াটা খুব অসম্মানজনক হয়ে দাঁড়ায় মৃতের জন্য। হাত বাড়িয়ে রাখার জন্য একটু বেশি গভীর হয়ে গেছে কবরটা। শেষ পর্যন্ত বাড়ির ভেতর থেকে একটা পরিষ্কার চাদর নিয়ে এলেন গ্যারেথ কাকা। ওটার ওপর মিলিয়ে মিলিয়ে হাড়গুলো রাখলো ওরা। তারপর জোসেফ আর গ্যারেথ কাকা চাদরটা 2 প্রান্ত ধরে ধীরে ধীরে নামিয়ে দিল কবরের গভীরে। কাজ শেষ করে উঠে দাঁড়ালো সোফি। মিস বিশপের আত্মার শান্তি কামনা করে নীরবে স্রষ্টার প্রতি প্রার্থনা করল। তারপর বাড়িটার দিকে ঘুরে তাকালো। আপন গৌরবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কেনসিংটন হাউস। ক্ষয়ে যেতে বসেছে যদিও, বাম পাশের অংশ ধসে পড়েছে। জানলাগুলো সবই প্রায় ভাঙা। সেই জানলাগুলোর একটাতে যেন একটা পর্দা দুলে উঠল মনে হলো। একটা শরীর নড়াচড়া করতে দেখলো সোফি সেই জানলায়। এলিস না? তাই তো মনে হচ্ছে। অনেক লম্বা ওই শরীরটা। নাকি মিস বিশপ? আচ্ছা দেখা যাচ্ছে তাকে, জানলায় দাঁড়িয়ে আছেন, নিজের দেহাবশেষ সমাহিত করতে দেখছেন। তারপরই পর্দাটা নেমে এলো, অদৃশ্য হয়ে গেলেন মিস বিশপ। ভারী নিঃশ্বাস পড়ছে জোসেফের। মাটি মাখা মুখটা বেয়ে তার ঘাম ঝরছে। কবর থেকে একটুখানি সরে এসেছে সে। সুন্দরভাবে মাটি চাপা দেওয়া হয়ে গেছে গোড়াটা। বলল, ওই পাথরটায় কি সমাধি ফলকের কাজ হবে? তার কথায় নাক কোঁচকালেন গ্যারেথ কাকা। বললেন, ওই পাথর কোনো সমাধি ফলক না, খুব একটা বড় না, তবে ওটা সমাধি ফলক হিসেবে ব্যবহার করা যেতেই পারে। 1 মিনিটের মধ্যে মাটি থেকে তুলে নিয়ে এলো ওরা। তারপর কবরটার মাথার দিকে পুঁতে দিল পাথরটাকে। এরপর সবাই মিলে ধীর পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেল।
ভালো লাগছে যে কাজটা শেষ করে ফেলেছি আমরা। জোসেফের হাতটা ধরে বলল সোফি। দুজনের হাতেই গ্লাভস পরা তখন, তবু হাতটা ধরে থাকলো জোসেফ। একটু হাসলো ওর দিকে চেয়ে। যদি মিস বিশপের আত্মাই প্রাসাদে ঘোরাফেরা না করেও বেড়ায়, তবু একটা সঠিক সমাধি হওয়া উচিত ছিল ওর। কেনসিংটন প্রাসাদে ঢুকলো সবাই। কখন যেন সমস্ত আকাশ জুড়ে মেঘ জমে উঠেছে। বাড়ির ভেতরটা অসম্ভব ঠান্ডা আর অন্ধকার হয়ে আছে, যেন দুঃস্বপ্নের মধ্যে ফিরে এসেছে সবাই আবার। ওদের পায়ের আওয়াজে প্রতিধ্বনি উঠছে সমস্ত বাড়িটায়। স্পষ্ট করে সবাই অনুভব করলো বাড়ির ভেতরের আবহাওয়াটা কেমন যেন নিরানন্দ, ভারী আবহাওয়া। জোসেফ আর গ্যারেথ নিজের নিজের কোর অফ গ্লাভস গুলো খুলে জড়ো করে রেখে দিল একপাশে। সোফি ওখানেই দাঁড়িয়েছিল। বলল, আমরা বরং জল তুলে নিয়ে আসি, তারপর হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নি। তুমি পাশের ঘরে গিয়ে বসতে পারবে তো? আশা করা যায় যে মিস বিশপের আত্মা শান্তি লাভ করেছে, তবু নিশ্চিত না হওয়া পর্যন্ত একটু সাবধানে থাকাই উচিত। সোফি কিছু একটা বলতে গিয়েও ওর মুখের কথা মুখেই আটকে গেল। সিঁড়ির মাথায় চলে গেছে ওর চোখ। দেখলো আধো অন্ধকারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ওখানে। সূর্যের আলো পৌঁছয়নি জায়গাটাতে। অন্ধকার অন্ধকার জায়গাটাতে দীর্ঘাকৃতি মূর্তিটা দাঁড়িয়ে আছে স্থির হয়ে। মুখের অর্ধেকটা ঢেকে আছে ঘোমটায়। যেটুকু দেখা যাচ্ছে সেটুকুতে হিংস্র ভঙ্গি ফুটে উঠেছে স্পষ্ট হয়ে। লম্বা অস্থি চর্মসার হাতে একটা কিছু যেন ধরে রেখেছে সে। তারপরই একটু যেন নড়ে উঠল মূর্তিটা। হাতের জিনিসটা তুলে যেন বাড়ি মেরে বসলো কিছুর ওপর। কোথা থেকে যেন একটুখানি আলো পড়ে ঝকঝক করে উঠল ওর হাতে ধরা জিনিসটা। একটা ভয়ঙ্কর কুঠার। প্রচন্ড ভয় এবার জেগে বসলো সোফির অন্তরে। কুঠার বয়ে বেড়াচ্ছে কেন মূর্তিটা? শব্দ করে উঠল ভৌতিক মূর্তিটা। অপার্থিব হিংস্র একটা শব্দ। ওটার মাথাটা একপাশে হেলে গেছে, ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে হিংস্র ভঙ্গিতে। জোসেফও এবার দেখতে পেয়েছে মূর্তিটাকে। চিৎকার করে উঠল জোসেফ, ওদিকে দেখো! মাথার ওপর থেকে একটা শব্দ ভেসে আসতে শুনল সোফি। ওপরের দিকে তাকালো সে। দেখলো প্রকাণ্ড ঝাড়বাতিটা ভেঙে নিচে পড়তে শুরু করেছে। 1 সেকেন্ডের কম সময় বুঝে ফেলল সোফি যে শিকলটাতে আটকানো ছিল ওটা, সেটা ভেঙে দিয়েছে ওই প্রেতিনীটা। ওর মাথা সোজা নেমে আসছে প্রচন্ড ভারী জিনিসটা তীরের বেগে। নড়ার সময় নেই ওর হাতে, শ্বাস টানার সময়টুকুও নেই। প্রচন্ড ধাক্কা মারল ওকে জোসেফ। ঝাড়বাতিটার নিচ থেকে সোফিকে সজোরে সরিয়ে দিয়েছে সে। মেঝেতে ছিটকে পড়ে গেল সোফি। ঝাপসা হয়ে এলো সমস্ত কিছু। মার্বেল পাথরের মেঝেতে ঝনঝন করে কিছু একটা পড়ার আওয়াজ ভেসে এলো ওর কানে। চিৎকার করে উঠল জোসেফ। ওর যন্ত্রণাকাতর চিৎকারে সচেতন হয়ে উঠল সোফি। সামান্য চিৎকার করে উঠেই থেমে গেছে জোসেফ। ঘরের অন্য পাশ থেকে গ্যারেথ কাকার চিৎকার ভেসে এলো, না জোসেফ! পড়ে যাওয়ার আঘাত তখনও সামলে উঠতে পারেনি সোফি। তবু বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো ওর মুখ থেকে। প্রচন্ড আতঙ্ক ভরা গলায় আবার হাহাকার করে উঠল সোফি, জোসেফ! শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।